তো এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এর কারণ হলো বিএনপির কোটি কোটি নেতা কর্মী যদি কোনো কারণে স্লিপ কাটে, বিএনপি ক্ষমতা থেকে তারা চলে যায়, ফেল করে, বিকল্প কোনো শক্তি আসে, সেটা অন্য তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, এমনকি আওয়ামী লীগ যদি ফিরে আসে, পিঠের চামড়া তো দূরের কথা, কোনো জায়গার চামড়াই থাকবে না। কাজেই টিকতে হবে, বাঁচতে হবে, সার্ভাইভ করতে হবে, এবং সার্ভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। এর বাইরে কোনো বিকল্প নাই। 17 বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং 17 বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে একসাথে হই হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান, এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, সেটাও আপনার ব্যাপার। কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। কাজেই শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার 100 জনের মধ্যে 1% দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। রহমান সাহেব যদি দিল্লিতে যান, তার জন্য নানা রকম ফাঁদ তৈরি করা হচ্ছে, তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অসম্মান করার জন্য, কিংবা দেখা গেল হোটেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এবং বিভিন্ন রকম যাকে বলে ভারতীয় মিডিয়া তো বসে আছে। এখন এক মন্ত্রীর রুমে দেখা গেল যে কি বলবো, লাল ওড়না, বা ওই যে জামাতের যেই বদনামগুলো হচ্ছে, এরকম একটা বদনাম পত্রপত্রিকা আসলো, কি যে একটা অবস্থা সৃষ্টি হবে। এই ধরনের কথাবার্তা সবাই বলার চেষ্টা করছে, যে কারণে যে এগুলো ভারত করতে পারে। ভারত এরকম যেহেতু বিএনপিকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেবকে পছন্দ করছে না, ওখানে শেখ হাসিনা আছেন, এরকম নানা রকম চক্রান্ত করে ইমেজ সংকট ফেলতে পারে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, সাম্প্রতিক সময় আওয়ামী লীগ জমানার বেশ কিছু আমলা, তারা দীর্ঘদিন চুপচাপ থাকার পর আবার বেশ সরব হয়ে গেছেন। যেমন ধরুন, সিভিল সার্ভিসে যারা ছিলেন, তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব রূপে যিনি সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত, এবং পুরো সিভিল সার্ভিসটিকে যিনি ডমিনেট করতেন, সেই মিস্টার গাই কাউস, সাম্প্রতিক সময় তিনি এসে সাক্ষাৎকার দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এবং বেশ বোল্ডলি, স্মার্টলি, অনেকটা আত্মবিশ্বাস নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলছেন, তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আবার তার হারানো মসনদ ফিরে পাওয়ার ঘ্রাণ পাচ্ছেন। সিভিল সার্ভিসে গাই কাউস সাহেবের মতো অন্য যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, এমনকি জেলখানার মধ্যে আছেন, পুলিশ বাহিনীতে যারা আছেন, তারা সবাই সাম্প্রতিক গত 1-1.5 মাসে ভীষণ রকম তৎপর হয়ে পড়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ জমানার সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তা, যেমন ধরেন বিপ্লব ছিল, তারপর মেহেদি ছিল, হারুন ছিল, তো তাদের আবার এক ধরনের যাকে বলা হয় সুনাম, সুখ্যাতি, কুখ্যাতি ছিল বিভিন্নভাবে। আমি ইন ডিটেলস আপনারা জানেন সবাই। আবার ধরুন বেনজির সাহেব ছিলেন, আইজি শহীদুল হক সাহেব ছিলেন, তারপরে জাভেদ পাটোয়ারি ছিলেন, শুধুমাত্র হাসান মাহমুদ খন্দকার, তিনি একদম চুপচাপ গোপনে, ওইরকম কোনো সাথেও নাই, পাশেও নাই, এই একজন মানুষ ছাড়া আর সবাই মোটামুটি বেশ ভোকাল ছিলেন। তো তাদের একটা গ্রুপ, এর মধ্যে এই গ্রুপটির প্রায় সবাই জেলে আছেন, কয়েকজন পালিয়ে আছেন, আর অন্যরা গা ঢাকা দিয়ে আছেন, চুপচাপ হয়ে আছেন। কিন্তু পুরো 2007 থেকে একেবারে 24 পর্যন্ত যারা আইজি ছিলেন, সবাই আওয়ামী লীগের একেবারে ব্রুট, যাকে বলা হয় সমর্থক। তো তাদের সবারই থানা লেভেলে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল লেভেলে হাজার হাজার ভক্ত রয়েছে, প্রত্যেকটা আইজির, ডিআইজির, এবং যে সকল কর্মকর্তারা চাকরিচ্যুত হয়েছেন। এরপরে অন্যান্য যে সমস্ত কর্মকর্তারা এখন ভারতে চলে গেছেন,
তাদের সবারই একটা ওয়াইড রেঞ্জ কানেক্টিভিটি ছিল এবং এখনো আছে। তারা যে ভারতে গেছেন এই পুলিশ এবং সেনাবাহিনীর একটা চ্যানেল যে তারা মেনটেন করেননি, এটা কিন্তু বলা যাচ্ছে না। সাম্প্রতিক সময় তারা সবাই নির্ভীক এবং সাহসী, এবং তাদের যে তৎপরতা, সেই তৎপরতা সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোকে রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে। তো এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনার পক্ষে আর তারেক রহমান সাহেব এবং সরকারের বিপক্ষে দ্বিধা আসছে প্রতিদিন যখন বিশুদ্ধার করছে, তখন এই যে পুলিশ কর্মকর্তা মনীষ সাহেব শুধু একা না, ধরুন এই মুহূর্তে ভারতে অ্যাট লিস্ট এরকম ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত এরকম অন্তত পক্ষে 500 থেকে 1000 কর্মকর্তা এই মুহূর্তে ভারতে আছে। তো তারা সেখানে ভারতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছেন না, চটপটি খাচ্ছেন না, কিংবা পত্নীতলাতে গিয়ে আড্ডা মারছেন না, বা শান্তিনিকেতনে গিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন না। তারা যে কাজগুলো করছে সেটা হলো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, আওয়ামী লীগের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা, এবং সরকারকে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্রীয় যে শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশ্বাস দেখিয়ে তাদেরকে অনেককে নিউট্রাল করা, অনেককে পক্ষে নেওয়া, এবং অনেককে দিয়ে অনেক কাজ নিজেদের পছন্দ মতো করিয়ে নেওয়ার যে চেষ্টা তারা করে যাচ্ছে, তাতে যদি মাত্র 1% তারা সফল হন, এটা সামাল দেওয়ার অবস্থা সরকারের নেই। একইভাবে আপনি চিন্তা করেন জুডিশিয়ারিতে যে সমস্ত বিচারকদেরকে গদিচ্যুত করা হয়েছে, যে সকল উকিল, বিখ্যাত উকিল যাদের হাজার হাজার মামলা রয়েছে, কেস রয়েছে, এবং সুপ্রিম কোর্টে যারা গত 17 বছর ধরে একচেটি আধিপত্য দেখিয়েছেন, তারা সবাই কোটিপতি, কেউ কেউ শত শত কোটি টাকার মালিক। এদের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতের হাজার হাজার উকিল, শত শত বিচারক যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রেসারে রাখা হয়েছে, সব মিলিয়ে বিচার বিভাগটিকেও এরা বলতে গেলে কলাপস করে রেখেছে। এবং সেখানে কোনো অবস্থাতেই সরকার যে পলিসি নিচ্ছে, এখানে ধরো মারো কাটো বদলি করো, নতুন লোক নিয়োগ দাও, এতে মানে কিছু টাকা পয়সা রোজগার হচ্ছে, দাপট দেখানো যাচ্ছে, কিন্তু জনগণের যে দুর্ভোগ এটা বাড়ছে, এবং ধীরে ধীরে এটা রীতিমতো জনরোষে পরিণত হচ্ছে। বিচারাঙ্গন থেকে পুলিশ গেল, বিচারাঙ্গন থেকে এই অবস্থা তৈরি হয়েছে। এরপর আপনি মিলিটারি কথা আসেন। এখন মিলিটারি অপারেশন চেয়ে শেখ হাসিনা জমানাতে যারা সেনাপ্রধান ছিলেন তারা এখন কোথায় আছেন? এদের মধ্যে বেশ কয়েকজন সেনাপ্রধান বেশ ইফেক্টিভ ছিলেন, বিশেষ করে জেনারেল আজিজ। কেউ তাকে মোটা আজিজ বলেন, কেউ তাকে নানা কথাবার্তা বলেন, কিন্তু যারা জেনারেল আজিজের সম্পর্কে জানেন, ইজ এ ম্যান অ্যামং দ্য মিলিটারি যে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি তার কাছে গিয়ে একটা কথা বলবেন, সেটা বোঝা এবং বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা। আমি সেনাবাহিনীতে তার মতো আর কাউকে দেখিনি। এর সাথে 86 সন থেকে আমি সেনাপ্রধানদেরকে দেখে আসছি, কিন্তু জেনারেল আজিজের মতো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন, এবং আপনাকে সাহায্য করবেন বা করবেন না এটা 1 মিনিটে তিনি বলে দিতে পারেন। এই আমলাতান্ত্রিক জটিলতাবিহীন একজন সেনাপ্রধান এখন সিমেন্টেড হয়ে আছেন শেখ হাসিনার পক্ষে। দ্বিতীয়ত হলো জেনারেল আজিজের আর একটা গুণ আছে আজিজ এবং তার পরিবারের জন্য, দে হ্যাভ এ ভেরি গুড বন্ডেজ। যেমন আইজি বেনজিরের কিন্তু ফ্যামিলি বন্ডেজ নেই, তার ভাইদের সঙ্গে, বোনদের সঙ্গে, তার বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো না। তার যত সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে, তার শ্যালকের সঙ্গে। কিন্তু আজিজ সাহেব এখানে সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি তার ভাইদেরকে, তার পরিবারকে, তার বন্ধু বান্ধবদেরকে, তার আপনজনদেরকে প্রাণের চেয়ে ভালোবাসেন। যেমন দেখা গেল যে তিনি তার এক আপনজনকে সেই সম্ভবত 18 নির্বাচনে তিনি এমপি বানিয়ে দিলেন, সেই সিটে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মতো একজন মানুষকে বাদ দিয়ে। তো বোঝার চেষ্টা করেন যে তার ডাইনামিকিজমটা কোন পর্যায়ে ছিল। তিনি সেটা মেন করতেন, এবং তিনি কাউকে উপকার করতে চাইলে উপকার করতেন, ক্ষতি করতে চাইলে তাকে ওইভাবে ক্ষতি করতে পারতেন।
এই শক্তি সামর্থ্য ছিল, সেই মানুষটি এখন নিরাপদ আশ্রয় দেশের বাইরে আছে। সরকার চেষ্টা করছে তাকে ইন্টারপোল দিয়ে আনার জন্য, কিন্তু আলটিমেটলি এটা হবে না। তিনি সহ অন্য সেনাপ্রধান, তার সঙ্গে যারা এরিয়া কমান্ডার ছিলেন, তার সঙ্গে যারা ডিজিএফ এর প্রধান ছিলেন, বিভিন্ন সময় সে আকবরের মতো, শামীম সাহেবের মতো বিভিন্ন যে মানুষ যারা দীর্ঘদিন সেই মিলিটারি ইন্টেলিজেন্সে ছিলেন, তারা এখন কোথায় আছেন? অনেকে ভারতের জিম্মায় আছেন, অনেক মেজর জেনারেল, অনেক লেফটেন্যান্ট জেনারেল, তারা এখন ভারতে আছেন। তারা ভারতে বসে কি খাচ্ছেন? হুক্কা খাচ্ছেন? প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সেই ম্যাকিয়াভেলির একটা বিখ্যাত কথা যে আপনি আপনার যে শত্রু যে আছে সেই শত্রুকে আপনি নির্মূল করতে পারেন, তাদেরকে আপনি বরং শত্রুকে আপনি তেলে ঝুলে জামাই আদরে সবচেয়ে অপ্রতিরোধ আপনার যে শত্রু, সেই শত্রুর ঘরে আপনি তাকে পৌঁছে দিয়েছেন। ফলে আপনার শত্রু এবং সেই অপ্রতিরোধ শত্রু, তারা দুজনে মিলে একটা বিরাট শক্তি সঞ্চয় করে দুদিন পরে আপনার ঘাড় মটকাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। কাজেই মানে শত্রু বিনাশ, শত্রু সম্পূর্ণভাবে বিনাশ করা, এটা চাণক্যের একটা বিরাট নীতি। সেই নীতি এই সরকার এবং ইউনূস সরকার মানে 100 জনের মধ্যে মানে 1% দূরের কথা, 0.01% তারা সেটা করতে পারেননি। তারা উল্টো যেটা করেছেন সেটা হলো আহত করেছেন। আপনি জানেন যে কোনো মানুষকে অপমান করলে, আহত করলে সেটার প্রত্যাঘাত খুব বেশি হয়। কাউকে সে ভয় দেখাতে পারেন, কাউকে নির্মূল করতে পারেননি, কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারেননি, কাউকে ফিনিশ করতে পারেননি, কিন্তু কারো ঠ্যাং ভেঙে দিয়েছেন, কারো কান মলে দিয়েছেন, কারো একটু গুদগুদি দিয়েছেন, চুলকানি দিয়ে দিয়েছেন, কাউকে ধাওয়া দিয়েছেন, দাবিয়ে দিয়েছেন। তো একটু এই মুহূর্তে অল্প সময়ের জন্য রাস্তাঘাট, পথের প্রান্তর আপনার কাছে মনে হচ্ছে যে নিরাপদ, কিন্তু চারিদিক থেকে যেভাবে তারা আপনার প্রতিপক্ষরা ধেয়ে আসছে, জলে স্থলে অন্তরিক্ষ, অর্থাৎ ইকোনমিক্যালি, পলিটিক্যালি, এরপরে ডিপ্লোম্যাটিক্যালি, তারপরে যাকে বলা হয় রাতের আধারে, চাঁদের আলোতে, দিনের আলোতে, সব মিলিয়ে। এবং সেখানে এই 17 বছর ধরে যারা রাষ্ট্র চালিয়েছেন, 17 বছর ধরে যারা প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন এবং 17 বছর ধরে যারা প্রতিপক্ষের জীবনকে তছনছ করে দিয়েছেন, তারা যখন সম্মিলিতভাবে অরণ্যে একসাথে হই হুল্লোড় করে উঠছে, এটাকে আপনি যতই পাত্তা না দিতে চান, এটা আপনার ব্যাপার, বা আপনি যতই এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চান, সেটাও আপনার ব্যাপার। কিন্তু একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি এটাকে কোনো অবস্থাতেই স্বাভাবিক কোনো ঘটনা মনে করি না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অতীতের অন্য সব প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতো ঠিক অনেকটা জাঁকজমকপূর্ণ জীবন এটা পছন্দ করেন না বা স্বাচ্ছন্দ্য অনুভব করেন না। এরশাদ সাহেব খুব দামি দামি টাই পরতেন, কোট পরতেন, ঘড়ি কিনতেন, এমনকি বিদেশে গিয়ে তিনি সেই বিভিন্ন ঘড়ির মার্কেটে ঘুরতেন। এরশাদ সাহেব নিজের জন্য অরিজিনাল রোলেক্স কিনতেন, আর আফটার মার্কেট থেকে মানে 2 নম্বর মার্কেট থেকে বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য অনেক মানে দেখো 2 নম্বরই রোলেক্স ঘড়ি তিনি কিনতেন। এবং বেজিং এর এরকম একটা মার্কেটে তিনি যে ঘোরাফেরা করেছেন বা কিনেছেন, ওনার সাথে যারা ছিলেন তাদের সঙ্গে আবার আমার ভ্রমণ করার সুযোগ হয়েছে, এই জিনিসগুলো আমি জেনেছি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেন, তারপর বেগম জিয়া বলেন, তারা প্রচুর বিদেশ ভ্রমণ করেছেন বিভিন্ন সময়টিতে। বঙ্গবন্ধুর জমানাতে বঙ্গবন্ধু যখন ছিলেন তিনি গেছেন, তার স্ত্রীকে নিয়ে গেছেন, তার সন্তানকে নিয়ে গেছেন। এরপর তিনি লন্ডনে যাওয়ার পর সেখান থেকে ছুটি কাটানোর জন্য সুইজারল্যান্ডে গেছেন। জিয়াউর রহমান সাহেব বহু দেশে গেছেন এবং অনেক জায়গাতে তিনি বেগম জিয়াকে সঙ্গে নিয়ে গেছেন। এবং বেগম জিয়া সেখানে গিয়ে জিয়াউর রহমান সাহেব এগুলো পছন্দ করতেন না, তারপর তিনি টুকটাক কিন্তু এই বিভিন্ন মার্কেটিং শপিং তিনি করতেন। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা গত 6 মাসে দেখছি না। তিনি এবং তার স্ত্রী দুজনেই সেই বেজিংয়ে গেলেন বা কুয়ালালামপুরে গেলেন, তো সেখানে তাদেরকে যথেষ্ট সম্মান জানানো হলো। কিন্তু যতটুকু পিকচার দেখে, ছবি দেখে মনে হলো যে তারা মানে জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে
এই যে ফর্মালিটিস, রাষ্ট্রীয় যে ফর্মালিটিস, সেটা তিনি এনজয় করছেন না। তিনি ইংরেজি একেবারে খারাপ বলেন না, শেখ হাসিনার চেয়ে কোনো অবস্থাতে তিনি খারাপ বলেন না। এমনকি তার মা, বলা হয় যে তিনি মাত্র ম্যাট্রিক পাস, কিন্তু তারপরেও তিনি যে ইংরেজি বলতেন, সে ইংরেজি অনেকের চাইতে ভালো ছিল। ফলে সেক্ষেত্রে তার মধ্যে তিনি যতই জড়তা দেখান না কেন, কিন্তু তার মধ্যে একটা আন্তর্জাতিকতা আছে, একটা সহজাত স্মার্টনেস আসছে, একটা ভদ্রতা আছে, একটা অ্যারিয়ান আর্যতা আছে, মানে একটা আর্য সভ্যতার ভাব আছে। তো এতটা সত্ত্বেও তিনি কিন্তু অন্য সবার মতো ভুং ভাং এগুলো দেখাচ্ছেন না। আমাদের মধ্যে একটু জ্ঞান হলে চুল আমরা ব্যাকব্রাশ করে আঁচড়াবো, একটু টাক থাকলে সেই টাকে চটচট করতে হবে যে আমার জ্ঞান ঝকমক করছে, কথাবার্তা এমনভাবে বলতে হবে যে যেন মানুষ বুঝতে পারে, টেনে টেনে কথা বলতে হবে। তারপর শেষে মানে যাকে বলা হয় অর্ধেক কথা বলবো ফিস করে, বাকি অর্ধেক কথা বলবো না। আমার যে অনেক জ্ঞান হয়েছে, আমার পেটের মধ্যে ভরা শুধু জ্ঞান এবং জ্ঞান, এগুলো বোঝাতে হবে। আমি যে রায় বাহাদুর, খান বাহাদুর বা বিরাট একটা বংশ, কথায় কথায় বাপের কথা বলতে হবে, দাদার কথা বলতে হবে, রাজাকার হন, আলবদর হন, স্বাধীনতা বিরোধী হন, ডাজ নট ম্যাটার, বাপের এবং দাদার পরিচয় দিতে হবে। এই জায়গা থেকে তারেক রহমান সাহেব কিন্তু অন্য সবার সাথে ব্যতিক্রম। তিনি তার পরিচয় দেওয়ার মতো অনেক কিছু আছে, শ্বশুরের দিকে আছে, বাপের দিকে আছে, দাদার দিকে আছে, নানার দিকে আছে, কিন্তু সেই জিনিসগুলো তিনি দেখান না। ফলে কি হলো, বিদেশে যাওয়া, ফটফট করে ইংরেজি বলা, তারপরে বিভিন্ন লোকের সাথে ছবি তোলা, তারপরে শেষে দামি দামি ব্র্যান্ডের যে ঘড়ি পরা, কোট টাই পরা, এক একটা ধরুন তোহার সাহেবই তো $5,000, মানে $5,000 মানে এখন 7-8 লাখ টাকা দাম, এরকম দামি তিনি স্যুট পরতেন। তো এটা সালাউদ্দিন কাদের সাহেব পার্লামেন্টে বলেছেন যে আমাদের এই পার্লামেন্টে একজন তাকু মন্ত্রী আছে, তার বাবা তামাকু বিক্রি করতেন, তাকু মন্ত্রী বাবা তামাকু বিক্রি করতেন, তামাকু বিক্রেতার ছেলে এখন $5,000 সেই মানে কোট পরেন বা কমপ্লিট স্যুট পরেন, তিনি টাকা পান কোথায়? তো যে স্যুট টাইয়ের কথা ওই সময় তিনি $5,000 কথা বলেছেন, এখন সেটা নিঃসন্দেহে $10,000 বা $15,000 হয়ে গেছে। এরকম পৃথিবীর অনেক ভালো ব্র্যান্ডের আছে। আপনি যদি জিল্লির বা বিরনির আপনি একটা স্যুট পরেন, দামি স্যুট পরেন, আপনি $20,000 স্যুট আছে। জর্জিও আরমানির অনেক স্যুট আছে যেটা আপনি $1,00,000, আপনি কল্পনা করতে পারেন। জর্জিও আরমানির হাই এন্ডের এমন স্যুট আছে $1,00,000। এখন তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বলেন যে আমি জর্জিও আরমানি, বিরনি, জিল্লি এই ধরনের ব্র্যান্ডের যে টপ কোট, টাই, প্যান্ট এবং জুতো, এই ব্র্যান্ডের আমি পরবো, আচ্ছা বলেন তো তাকে এই উপহার দেওয়ার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে? কিন্তু না, তিনি এই কাজগুলো তিনি করছেন না এখনো পর্যন্ত, গত 6 মাসে। এটা তার এক ধরনের ইন্ট্রোভার্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, অন্তর্মুখী চরিত্র। সেই অন্তর্মুখী চরিত্র এটা রাষ্ট্রের জন্য আমাদের কতটা উপকার বা দেখতে যেভাবে ভালো, কর্মে সেটা কতটা আসবে, সেটা দ্বিতীয় বিতর্ক। কিন্তু এখানে আজকে যে প্রসঙ্গটা আলোচনা করছি সেটা হলো তিনি এই যে বিদেশে যাওয়া, ঘন ঘন বিদেশে যাওয়া, লোকজন সহকারে বিদেশে যাওয়া, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা, নিজের অর্থ ব্যয় করা, উপহার নেওয়া, স্মার্টনেস দেখানো, এই জিনিসগুলো আসলে তার হাতে এখনো ঢোকেনি। এখনো তিনি সেই জিনিসটা করতে পারছেন না। তার শুধুমাত্র একটা জিনিস আমরা বুঝতে পেরেছি, গাড়ি চালানো তার ভীষণ রকম পছন্দ, আর ভালো গাড়ি, এই ভালো গাড়ির প্রতি তার একটা দুর্বলতা আছে। এটা এই গত 6 মাস আমরা বুঝতে পেরেছি। আদার দেন তার অন্য কোনো দুর্বলতা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। তো সেই অর্থে এই যে ভারতে যাওয়াটা তার জন্য কিন্তু একেবারে জরুরি ছিল। তিনি ক্ষমতায় বসে উইদিন 15 ডেজের মধ্যে যদি ভারতে যেতেন, তাহলে সম্পর্কটা এমন একটা পর্যায়ে ছিল যে নরেন্দ্র মোদীর তাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে চলে আসতেন, আই এম শিওর। এবং ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে নরেন্দ্র মোদী তার নিজের এলাকা গুজরাটে নিয়ে গিয়েছিলেন এবং স্টেডিয়ামে তাকে একটা গণসংবর্ধনা দিয়েছিলেন, তারেক রহমান সাহেবকে হয়তো সেই সংবর্ধনা দেওয়া হতো এবং এটা বাংলাদেশের জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকতো। কিন্তু সময় গেলে সাধন হবে না, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি, বা তারেক রহমান সাহেবের অনীহার কারণে এই জিনিসটা হয়নি। এখন আমাদের আসলে বহুমুখী সমস্যা, সেই সমস্যার প্রেক্ষিতে ভারতে যাওয়াটা, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করাটা বিভিন্ন কারণে আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। আপনারা জানেন যে ইউনূস সরকারের আমলে ভারত অনেকগুলো সুযোগ সুবিধা বাংলাদেশকে, যেটা শেখ হাসিনার জমানাতে দেওয়া হয়েছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে।
এইগুলো বন্ধ করে দেওয়ার কারণে কি হলো, মানে অ্যাটলিস্ট শুধুমাত্র একটা সেক্টর, অর্থাৎ আমরা যে ভারতের বিমানবন্দরগুলো এবং নৌবন্দর এবং সমুদ্র বন্দরগুলো ব্যবহার করে আমাদের এক্সপোর্টের মালগুলোর জন্য আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধা নিতাম ভারত থেকে। আর আমাদের যে ইম্পোর্টগুলো হতো সেই অনেকগুলো ইম্পোর্ট আমরা ভারতের বিভিন্ন পোর্ট ব্যবহার করে এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ নামতো মুম্বাইতে বা কলকাতাতে বা হলদিয়াতে, আমরা সেখান থেকে রোডে রেলে এই মালগুলো আনতাম ইম্পোর্টের ক্ষেত্রে। আর এক্সপোর্টের ক্ষেত্রেও একইভাবে আমরা ভারতে পাঠাতাম এবং ওখান থেকে সিতে মানে সমুদ্রে বা ইয়ার আমরা পাঠাতাম। এবং এই কাজ করে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমরা বছরে $1 বিলিয়ন, মোর দেন 12,000 কোটি টাকা আমরা শুধুমাত্র এই ট্রান্সশিপমেন্ট থেকে লাভবান হতাম, যেটা ইউনূস সরকার আমলে বন্ধ আছে এবং এটা এখনো বন্ধ আছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের যৌথ বিনিয়োগে যে একটা এখানে রেল লাইন, তারপর এখানে ডিজেলের যে পাইপলাইন, এই জিনিসগুলো হয়েছে, এখানে আমরা ইনভেস্ট করেছি যেগুলো সুদ গুনতে হচ্ছে। কিন্তু ভারতের সাথে যদি সেই চুক্তিগুলো নবায়ন না হয়, চুক্তিগুলো যদি চালু না থাকে, তাহলে এই পুরো ইনভেস্টমেন্টটা জলে যাবে, সুদ গুনতে হবে এবং ভারত থেকে আমরা ডিজেল পাবো না। এই যে দেখেন গত 6 মাসের বিভিন্ন ক্রাইসিসে আমরা যেভাবে ভারত থেকে ডিজেল পেয়েছি, পরিমাণে অত বেশি না, কিন্তু এটা ছাড়া কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যেত, সরকার টিকতেই পারতো না। যে পেট্রোল পাম্পগুলোতে যে সমস্যাটা হয়েছে, সরকার টিকতেই পারতো না। কিংবা এখন ধরেন সিএনজি নিয়ে, এলএনজি নিয়ে এখন যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো বাড়তে থাকবে আগামীতে। সরকার পরিস্থিতি সামাল দিতে পেরেছে, কিন্তু সেই যে সমস্যাগুলো তৈরি হয়েছে দুটো এলএনজি প্ল্যান্টে, এই সমস্যাগুলো আবার চলতেই থাকবে। এর কারণ হলো এখানে যে দুটো কোম্পানি, এই দুটো কোম্পানির উপর সরকারি কোনো প্রভাব নাই। একটা সামিটের আর একটা হলো মানে এক্সিলারেট, সেই পিটার ডিহা সেখানে চাকরি করেন। তো অনেকে বলেন যে এই কোম্পানির সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে, হোয়াট এভার মেবি। এই কোম্পানি দুটো যদি প্রবলেম করে, এলএনজিটা পুরোটা বসে যাবে। তো এক্ষেত্রে আসলে যাকে বলা স্ট্র্যাটেজিক পার্টনার, সেই স্ট্র্যাটেজিক পার্টনার দরকার বাংলাদেশকে যদি সার্ভাইভ করতে, এবং সেই পার্টনারটা অবশ্যই ভারত। ভারতের বাইরে কেবলমাত্র চীন আমাদের সেই পার্টনারটা হতে পারে, নট মোর দ্যান দ্যাট। কিন্তু সেই ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অনীহা দেখা দিচ্ছে এবং নানা রকম ভয় এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে যে তারেক রহমান সাহেব যদি দিল্লিতে যান, তার জন্য নানা রকম ফাঁদ তৈরি করা হচ্ছে, তাকে বেইজ্জতি করার জন্য, তাকে অসম্মান করার জন্য। কিংবা দেখা গেল হোটেলে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং বিভিন্ন রকম, মানে যাকে বলে ভারতের মিডিয়া তো বসে আছে। এখন এক মন্ত্রীর রুমে দেখা গেল যে কি বলবো, লাল ওড়না, বা ওই যে জামাতের যেই বদনামগুলো হচ্ছে, এরকম একটা বদনাম পত্রপত্রিকা আসলো। কি যে একটা অবস্থা সৃষ্টি হবে, এই ধরনের কথাবার্তা সবাই বলার চেষ্টা করছে, যে কারণে যে এগুলো ভারত করতে পারে। ভারত এরকম যেহেতু বিএনপিকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেবকে পছন্দ করছে না, ওখানে শেখ হাসিনা আছেন, এরকম নানা রকম চক্রান্ত করে ইমেজ সংকট ফেলতে পারে। দ্বিতীয়ত হলো যে ওখানে গিয়ে এমন সব দাবি করতে পারে, এমন সব বক্তব্য দিতে পারে। আপনি ধরেন জেলেনস্কিকে ডেকে নিয়ে আহ্বান করে নিয়ে, যেভাবে তুমি এই ধরনের পোশাক পরেছো কেন, গেঞ্জি পরে আসছো কেন, তোমার কি কোটটাই নেই, এই ধরনের কথা ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন, এমনকি তাকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলেছেন। তো এই যে একটা বড় রাষ্ট্র, সে যখন অহমিকা দেখায়, তখন ছোট রাষ্ট্রের পক্ষে আসলে কিছু করার থাকে না। এই অপমান সহ্য করেও জেলেনস্কিকে ট্রাম্পের সাথে সম্পর্ক রক্ষা করতে হয়েছে এবং যুদ্ধ এখন পর্যন্ত চালিয়ে নিতে হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের মতো একটা বড় রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, সেই রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা কেমন হবে, এটিকে অনীহা দিয়ে বা দূরত্ব তৈরি করে বা নিরাপদ দূরত্ব থেকে এই সমস্যাগুলো কি সমাধান করা সম্ভব? আমার জবাব হলো একেবারেই নয়।